দূরের এক বনে মিনু টুনটুনি আর তার মেয়ে টুনি বাস করত। তারা যে বনে বাস করত সেই বনের সবাই ছিল অনেক উঁচু বংশের আর অনেক বড় লোক। শুধু মিনু টুনটুনি ছিল নিচু বংশের আর খুবই গরিব। টুনিমা, তুই একটু বাসায় থাক, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। এরপর মিনু ঘর থেকে বের হয় আর মনে মনে বলে, হে উপরওয়ালা, আজকে যে আমি কার ঘরে খাবার পাবো সেটা তুমিই ভালো জানো। মিনু নিচু বংশের হওয়ার কারণে কেউ তাকে কাজ দিতে চাইতো না, তাই সে ভিক্ষে করে যা পেত তাই দিয়ে কোনো রকমে তার সংসার চালাতো। একদিন মিনু রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় কণিকা কাকের সাথে দেখা হয়। হে উপরওয়ালা, আমি আজ কার মুখ দেখলাম? আজকের দিনটা না জানি কি অমঙ্গলের মধ্য দিয়ে যায়। হ্যাঁ রে মুখপুরি, এই সময় তোকে এই রাস্তা দিয়ে আসতে হলো? কেন দিদি, কেন? আমি আবার কি করলাম? আমি তো শুধু এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ছি ছি, তোকে দেখে তো আমার শরীরটা কেমন জানি করছে। আমি একটা শুভ কাজে যাচ্ছিলাম, তোকে দেখে তো অপবিত্র হয়ে গেলাম। হায় রে হায় রে। সে কি দিদি, তুমি আবার অপবিত্র হলে কি করে? তোর ওই মুখ দেখে আমি অপবিত্র হয়ে গেলাম। সে কি দিদি, তুমি এসব কি বলছো? কেউ কারো মুখ দেখলে কি করে অপবিত্র হয়? আমি তো কোনো অপবিত্র জিনিস নই, আর আমি তো তোমাকে স্পর্শও করিনি। তাহলে তুমি কি করে অপবিত্র হলে? তুই কার সঙ্গে কথা বলছিস সেটা কি তোর মনে আছে? একটা নিচু বংশের মেয়ে হয়ে তুই আবার আমার সঙ্গে কথা বলছিস? হতভাগী কোথাকার, কপাল পড়ি, যা এখান থেকে, যা, চলে যা বলছি, চলে যা। এই বলে কণিকা চলে যায়। এইভাবে মিনুকে আর তার মেয়েকে বনের সব উঁচু জাতের পাখিরা অপমান করত। এভাবেই তাদের মামের দিন কাটছিল। একদিন মিনু টুনির জন্য কচু পাতায় করে খাবার নিয়ে আসে। মা, তুমি রোজ রোজ এই কচু পাতায় করে আমাকে কেন খাবার দাও বলো তো? আমার যে আর কচু পাতায় খেতে একটুও ভালো লাগে না। বাড়ির সবাই কত সুন্দর সুন্দর প্লেটে খাবার খায়, আমার তো খুব ইচ্ছা হয় মা, তুমি কেন আমাকে প্লেটে খাবার না দিয়ে এই কচু পাতায় খাবার দাও মা? মারে, তুই এখনো অনেক ছোট, তুই এসবের কিছুই বুঝবি না। তুই আগে বড় হ, তারপর বুঝবি। এখন বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নে তোরে মা। একদিন টুনি নদীর পাড়ে বসেছিল। এমন সময় টুনি দেখতে পায় কিছু পাখির বাচ্চা খেলা করছে। টুনি তাদের খেলতে দেখে সেখানে যায় আর তাদেরকে বলে, শালু দিদি, শালু দিদি, আমাকে তোমার সাথে খেলা নাও না, আমিও তোমাদের সাথে খেলতে চাই। কি কি বললি তুই? তুই আমার নাম ধরে ডাকলি? তোর এত বড় সাহস, তুই একটা অপবিত্র ছোট লোকের বাচ্চা হয়ে আমার নাম ধরে ডাকিস? হ্যাঁ রে, তুই আমাদের মতো উঁচু বংশের সাথে খেলতে চাস? কেন খেলতে পারবো না? আর তোমরা আমার সাথে এমন করো কেন বলো তো? কিসের ছোট বংশ, কিসের উঁচু বংশ? আমরা তো সবাই এক জাতি, আর সে জাতি হলো পাখি, তাই না? না না, আমরা এক জাতি না। তুই জানিস না আমাদের কত বড় বড় বাড়ি আর ছোট্ট একটা করে ঘর, আর তোরা তো কচু পাতায় খাবার খাস, আর আমরা অনেক অনেক সুন্দর প্লেটে খাবার খাই, বুঝেছিস? তুই ওদের সাথে কথা বলে কি অপবিত্র হতে চাস নাকি? এই, তুই যা তো এখন এখান থেকে, চলে যা বলছি। এইভাবে অপমান করে তারা টুনিকে তাড়িয়ে দেয়। টুনি সেখান থেকে কান্না করতে করতে তার মায়ের কাছে আসে। কিরে মা, তুই কান্না করছিস কেন? কি হয়েছে তোর? বল আমাকে। মা, ওরা আমাকে খেলায় নেয়নি মা, ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে। আর ওরা কি বলেছে জানো? আমরা নাকি কচু পাতায় খাবার খাই, আর ওদের অনেক বড় বড় ইটের বাড়ি আছে, আর আমাদের নাকি একটা ছোট্ট করে ঘর। সেজন্য ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে মা, আমার খুব কষ্ট হচ্ছে। আরে পাগলি মেয়ে আমার, এই জন্য কান্না করছিস? কান্না করে না মা আমার। হ্যাঁ মা, আমি আর কান্না করবো না যদি তুমি ওদের মতো আমাকে ইটের বাড়ি আর সুন্দর প্লেটে খাবার খেতে দাও। মিনু টুনির এ কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে। মারে, আমরা তো এক বেলাই খেতে পারি না, আবার অত বড় বাড়ি। এসব মিথ্যে স্বপ্ন দেখা বাদ দে মা। আর তুই তো দেখিস ওরা সবাই আমাকে কত অপমান করে, কিন্তু আমি কি কখনো কেঁদেছি? একদম কাঁদবি না, বুঝতে পেরেছিস? আমাকে কি কখনো কাঁদতে দেখেছিস বলতো? না মা, আমি তো তোমাকে কখনো কাঁদতে দেখিনি। তাহলে ওদের কথায় তুই কাঁদছিস কেন? তুই বড় হচ্ছিস, এখন তোকে এই সব কিছুর সাথে অভ্যস্ত হবে, বুঝেছিস? এভাবে মিনু তার মেয়ে টুনিকে বোঝায়, আর টুনি তার কান্না বন্ধ করে।
এভাবেই তাদের দিন কাটতে থাকে। দেখতে দেখতে হঠাৎই একদিন মিনু টুনটুনি খুব অসুস্থ হয়ে যায়। ধীরে ধীরে তার অসুস্থতা বাড়তেই থাকে, আর এক পর্যায়ে সে মারা যায়। মা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে মা? আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো মা? হে উপরওয়ালা, তুমি এটা কিভাবে করতে পারলে? এই বলে টুনি কান্না করে। মিনুর নিচু বংশের হওয়ার কারণে তার মৃত্যুতে তাকে দেখতে কেউ আসে না। মিনুর সৎকার করার মতো টুনির কাছে কোনো জিনিসপত্র ছিল না, তাই টুনি তার মায়ের সৎকারের জিনিসপত্র নেওয়ার জন্য কণিকা কাকের কাছে যায়। মাসিমা, ও মাসিমা, আমার মা মারা গেছে, কিন্তু আমার কাছে মায়ের সৎকার করার মতো কিচ্ছু নেই। আমাকে একটু সাহায্য করো না মাসিমা, একটু দয়া করো। ইস, কি শখ একেবারে! তোরা তো নিচু জাত, তার উপর আবার সৎকার। যা এখান থেকে, আমার বাড়িটা অপবিত্র হয়ে গেল। যা গিয়ে তোর মাকে মাটিতে পুঁতে রাখ, যত সব। এই বলে কণিকা টুনিকে তাড়িয়ে দেয়। টুনি সেখান থেকে প্রায় বনের সবার বাড়িতে যায়, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। তাই টুনি নিরুপায় হয়ে তার মাকে মাটিতে পুঁতে রাখে। মিনুর মৃত্যুর পর টুনি একেবারে অসহায় হয়ে পড়ে। চুকুমিশু, এই কয়টা টাকা দিয়ে আমাকে কিছু খাবার দাও তো, আমার যে খুব খিদে পেয়েছে। ওখানে নিচে রাখ, আমি তোর হাতে টাকা নেব না, তুই তো নিচু বংশের। কিছুক্ষণ পর যজ্ঞ কাক কচু পাতায় করে কিছু খাবার এনে নিচে রাখে। কি ব্যাপার মিশু, তুমি আমাকে কচু পাতায় কেন খেতে দিলে? তুমি তো সবাইকে অনেক সুন্দর প্লেটে করে খাবার দিচ্ছ, তাহলে আমাকে কচু পাতায় কেন দিলে? আমি খাবো না কচু পাতায়, আমাকে সুন্দর প্লেটে খেতে দাও। আমিও তো তোমাকে টাকা দিয়েছি, তাহলে আমাকে কেন দেবে না? শোন, তোকে আমি কচু পাতায় খেতে দিয়েছি, এটাই তোর ভাগ্য। বেশি কথা বললে মাটিতে খেতে দেব কিন্তু। কেন তুমি আমাকে মাটিতে খেতে দেবে কেন? এখানে তো সবাই টাকা দিয়ে খাচ্ছে, আমিও তো টাকা দিয়ে খাচ্ছি, তাই তুমি আমাকে সুন্দর প্লেটে খেতে দেবে। টুনির এসব কথা শুনে যজ্ঞ কাকের ভীষণ রাগ হয়, আর যজ্ঞ কাক একটা লাঠি নিয়ে টুনিকে মারতে থাকে, আর মারতে মারতে সেখান থেকে তাড়িয়ে দেয়। টুনি মার খেয়ে নদীর পাড়ে বসে কান্না করতে থাকে। মা, তুমি আমাকে কোথায় রেখে গেলে? তুমি আমাকে তুলে নাও না মা, আমিও তোমার কাছে যাব। আমি যে আর এখানে থাকতে পারছি না মা, আমাকে নিচু জাত বলে সবাই কত অপমান করছে, আমি যে আর থাকতে পারছি না মা। এই বলে টুনি অনেক কান্না করে। এমন সময় সেখানে একটা জলপরি চলে আসে। টুনির সব কথা শুনে টুনিকে একটা সোনার জাদুর কচু পাতার প্লেট দেয়। তুমি এই সোনার জাদুর কচু পাতার কাছে যা চাইবে তাই পাবে, বুঝেছো? এই বলে পরি সেখান থেকে চলে যায়, আর টুনি সেই কচু পাতার সোনার থালাটি বাড়িতে নিয়ে গিয়ে বলে, এই যে সোনার জাদুর থালা, তুমি আমার বাড়িটা এই বনের সব থেকে উঁচু বাড়িতে পরিণত করো, আর অনেক সুন্দর করে সাজিয়ে তোলো। টুনির এ কথা শুনে কচু পাতার থালাটি তার বাড়িটা বনের সব থেকে সুন্দর আর উঁচু বাড়িতে পরিণত করে। টুনি সেখানে অনেক সুখেই দিন কাটাতে থাকে, কিন্তু হঠাৎ একদিন বনে অনেক জোরে বৃষ্টি আর বাতাস শুরু হয়ে যায়। বৃষ্টির কারণে বনে বন্যার সৃষ্টি হয়। প্রচুর বন্যার কারণে বনের সব পাখিদের বাসা ভেঙে যায়, আর সব বাড়িঘর তলিয়ে যেতে থাকে। বনের সবাই একটু আশ্রয়ের জন্য এদিক সেদিক ছোটাছুটি করে। অবশেষে তারা সবাই একটা বাড়ি দেখতে পায়, আর তারা সবাই মিলে সেখানে যায়। গিয়ে দেখে সেটা টুনির বাড়ি। টুনি মা, আমাকে একটু তোর বাড়িতে আশ্রয় দিবি? আমাদের সবার বাড়ি ভেঙে গেছে রে মা। কি বলছো কি? এটা তো একটা নিশু বংশের বাড়ি, এখানে থাকলে তো তোমরা অপবিত্র হয়ে যাবে, বুঝেছো? মা রে, এভাবে বলিস না মা, আর এভাবে বলে তুই আমাদেরকে তাড়িয়ে দিস না রে মা, আমাদের ভুল হয়েছে, তুই আমাদেরকে ক্ষমা করে দে। টুনি তাদের সবার এমন কান্না দেখে সবাইকে তার বাড়িতে আশ্রয় দেয়। এরপর থেকে বনের কেউই আর কাউকে ছোট বংশের বলে অসম্মান করত না। কুয়াশা ঘেরা শীতের বিকেলে এক টোনা তার দ্বিতীয় বিয়ে করা ছোট্ট বউকে নিয়ে বাড়ি ফিরছিল। আসলে টোনার আরো একটি বউ আছে, তার নাম টুনি। আর দ্বিতীয় ছোট বউ যাকে নিয়ে টোনা বাড়ি ফিরছে তার নাম হলো মুন্নি। মা, মা, টুনি, কোথায় তোমরা? তাড়াতাড়ি বাইরে এসো। রে বাবা, এভাবে ডাকছিস কেন? আর তোর সাথে এটা কে?
মা, ও আমার ছোট বউ মুন্নি। আমি আজকে মুন্নিকে বিয়ে করেছি, ওকে বরণ করে নাও মা। কি? আমি এই মেয়েকে বরণ করব? না, কখনো না। ভেবেছিলাম বড় বউয়ের বাচ্চা হয় না, এই সুযোগে আমি আমার বোনের মেয়ে বিন্দুর সাথে তোর বিয়ে দিয়ে এবাড়ির ছোট বউ করব। তা না করে তুই আজই বিয়ে করে আনলি, তাও আবার আমাকে না জানিয়ে। মা, টুনির বাচ্চা হয় না, এতে আমার কোনো সমস্যা নেই। আমি বিয়ে করতে চাইনি, বরং টুনি আমায় জোর করেছে, তাই আমি বিয়ে করেছি। টোনার কথা শুনে মিনু মুখ ভেসকিয়ে সেখান থেকে চলে যায়। আর টুনি বলে, মা বরণ করেনি তাতে কি হয়েছে, আমি ওকে বরণ করব। ছোট, তুই চিন্তা করিস না, আমি তোকে বরণ করে ঘরে তুলবো। এরপর টুনি ভেতর থেকে বরণ ডালা সাজিয়ে এনে মুন্নিকে বরণ করে নেয়। দিদি, তুমি সত্যি অনেক ভালো। রাস্তায় আসতে আসতে টোনা শুধু তোমার কথাই বলেছে। এখন তো দেখছি তোমার মনটা অনেক বড়। আমি হয়তো তোমার মতো অনেক বড় মনের পাখি নই, তবে আমি তোমার মতো হওয়ার চেষ্টা করব দিদি। হয়েছে হয়েছে, অত কথা বলতে হবে না, খাওয়া দাওয়া করতে হবে তো। তারা দুবউ যখন এভাবে কথা বলছিল তখন মিনু তার নিজের ঘরে মনে মনে ভাবে, না, এভাবে তো আর সহ্য করা যাবে না। আগে তো একটা আপদ ছিল, আজকে আবার আর একটা আপদ এলো। এদের দুজনের একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। মিনু এভাবে ভাবতে থাকে। এভাবেই রাত হয়ে যায়। এরপর সকাল হয়। সকালবেলা টোনা বলতে থাকে, মা, টুনি আর এই যে মুন্নি, শোনো সবাই, আমি আজ একটু শহরে যাচ্ছি। হঠাৎ কাল অফিস থেকে ফোন এসেছিল, তাই আমায় যেতেই হবে। তোমরা সবাই সাবধানে থেকো, আমি আসি। সাবধানে যাস রে বাবা। এরপর টোনা চলে যায়। আর মিনু দুবউকে বলে, কি হলো, স্বামী চলে গেল বলে কি পুরো সকালটা এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি? বলি, রান্না বান্নাটা কখন করবে শুনি? আগে তো ছিল একজন, এখন হলো দুইজন। কাজের যেন কোনো ভুল না হয়, এই আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না, সব হয়ে যাবে। এরপর টুনি আর মুন্নি রান্নাঘরে যায়। মুন্নি, নে চাটা নে, মাকে দিয়ে আয়। বাহ দিদি, চায়ের কালারটা তো দেখতে খুব সুন্দর হয়েছে। আহা, কি সুন্দর ঘ্রাণ আসছে। আমাকেও দাও না দিদি। আগে মাকে দিয়ে আয়, তারপর তোকেও দিচ্ছি। এরপর মুন্নি চায়ের কাপটা নিয়ে মিনুর ঘরের দিকে যেতে থাকে। আর যেতে যেতে বলে, আমি তো লোভ সামলাতেই পারছি না, চাটা একটু টেস্ট করি কেমন হয়েছে। এরপর মুন্নি চায়ে একটু চুমুক দেয়। আহা, দিদি তো হেব্বি চা বানাতে পারে। যাই যাই, তাড়াতাড়ি শাশুড়ি মাকে চাটা দিয়ে আমি বরং আমার চাটা খেয়ে নেই। এরপর মুন্নি চায়ের কাপটা নিয়ে মিনুর ঘরে যায় আর মিনুকে চা দেয়। এরপর মিনু চায়ে চুমুক দিয়ে থুথু করে সব চা ফেলে দেয়। এটা এটা কি চা? ছি 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 ছি, এক কাপ চাও বানাতে পারিস না? বাপের বাড়ি থেকে কি শিখে এসেছিস? হ্যাঁ, ছি ছি ছি। কেন মা, চাটা তো ঠিক ছিল, চায়ে স্বাদ লিকার সবই তো ঠিক ছিল। আমি তো চাটা নিয়ে আসার সময় আপনার কাপ থেকে এক চুমুক খেয়ে দেখেছি। তাহলে আপনি কেন এমন করছেন মা? কি, তার মানে তুই আমাকে তোর এঁটো করা চা খাইয়েছি? ছি ছি ছি, ওয়াক, থু থু থু। এরপর মুন্নি টুনির কাছে যায় আর টুনিকে সবটা বলে। সব শুনে টুনি হাসতে হাসতে বলে, তুই এটা কি করেছিস? হ্যাঁ, শাশুড়ি মাকে এঁঠো চা দিয়েছি? আসলে জানি, আমি বিয়ে হয়ে এসেছি থেকে দেখছি মা ওরকমই, সুযোগ পেলেই কথা শোনায়, খারাপ ব্যবহার করে। এরপর মুন্নি সবটা বুঝতে পারে আর মুন্নি মনে মনে ভাবে, ও, এবার তাহলে বুঝতে পেলাম, আমাদের শাশুড়ি মা হলো জ্বালানি শাশুড়ি মা। কিন্তু শাশুড়ি মা, আপনি আমাকে চেনেন না। এই ছোট বউয়ের চালাকি সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন মিনু চুপি চুপি টুনির ঘরের সামনে তেল ফেলে রাখে, যাতে টুনি ঘরের ভিতর ঢুকতেই
পিছলে পড়ে যায়। আর এই ব্যাপারটা মুন্নি লুকিয়ে লুকিয়ে দেখতে পায়। এরপর মিনু সেখান থেকে চলে যাবার পর মুন্নি সেই তেল পরিষ্কার করে আর বলতে থাকে, শাশুড়ি মা, আপনি চলেন ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। এই মুন্নির চালাকি সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। এবার দেখুন, আপনার তেলে আপনিই পড়বে। এই বলে মুন্নি মিনুর ঘরের দরজার সামনে তেল ফেলে রাখে। আর যেই না মিনু ঘর থেকে বের হতে ধরে তখনই ধপাস করে পড়ে যায়। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। মিনুর চিৎকার শুনে টুনি আর মুন্নি সেখানে দৌড়ে আসে। মিনুকে এই অবস্থায় দেখে মুন্নি মুখ টিপে হেসে বলে, সে কি মা, আপনি এখানে পড়লেন কিভাবে? সত্যি মা, আপনি বুড়ি হয়ে গেছেন। একটু তো দেখে শুনে হাঁটবেন নাকি? এরপর দুই বউ মিলে মিনুকে উঠিয়ে বিছানায় শুয়ে দেয়। মিনু মনে মনে ভাবে, কি হলো ব্যাপারটা? যেখানে টুনি পড়ার কথা সেখানে আমি পড়লাম কি করে? এভাবে আরো কয়েকদিন কেটে যায়। মিনু দিদি, ও মিনু দিদি, কেমন আছো গো? তা শরীর ভালো তো তোমার? তা হ্যাঁ রে বিউটি, তুই কি আমার ভালো মন্দের খোঁজ নিতে এসেছিস নাকি অন্য কোনো কারণ আছে? কি আর কারণ থাকবে দিদি, আসলে শীত চলে এসেছে তো, আর এই শীতে পিঠে পুলি না খেলে কি হয়, তাই আমার বৌমা পিঠে বানিয়েছে, আর সেই পিঠে আমি একটু তোমার জন্য নিয়ে এসেছি, এই আর কি। হ্যাঁ রে বিউটি, তোর বৌমা কত ভালো। আর আমার দুটো বৌমা একটাও কাজের নয়, অকর্মার ঢেকি দুইটা। কেন মিনু দিদি, তোমার বৌমারও তো অনেক ভালো। এই শোন, তুই তোর বৌমাদের নিয়ে থাক, আমার বৌমাদের নিয়ে নাক গলাতে আসিস না। এরপর বিউটি চলে যায় আর মিনু তার ছোট বউ মুন্নিকে বলে, এই যে ছোট বৌমা, তোমার বিউটি মাসি পিঠে দিয়ে গেল, যাও আমার জন্য চা বানিয়ে আনো, আমি পিঠা খেয়ে চা খাবো। তোমরা তো আর আমাকে পিঠে খাওয়াতে পারবে না, অকর্মার ঢেকি সবই আমার পোড়া কপাল। আর চা বানিয়ে সেই চায়ে ওষুধ মিশিয়ে দেয়। এরপর সেই চা মিনুকে খেতে দেয়। মিনু চা আর পিঠেগুলো খেয়ে নেয়। পরের দিন, ও মা গো, ও বাবা গো, মরে গেলাম গো। আমি বাথরুম যেতে যেতে যে আর যেতে পাচ্ছি না, পেটের ব্যথায় মরে যাচ্ছি গো। তখনই টুনি আর মুন্নি সেখানে আসে আর মুন্নি বলে, মা দেখেছেন, ওই বিউটি মাসির পিঠাতে মনে হয় কিছু ঝামেলা ছিল, তাই তো আপনার পেটের এত সমস্যা হয়েছে। আচ্ছা যাই হোক, এই যে মা, আপনি একটু আমার হাতটা ধরুন তো, আমি আপনাকে বাথরুমে নিয়ে যাচ্ছি। এরপর টুনি আর মুন্নি মিলে মিনুকে ধরে বাথরুমে নিয়ে যায়। এরপর তারা দুই বউ মিলে মিনুর অনেক সেবা যত্ন করে আর মিনুকে সুস্থ করে তোলে। বৌমারা, আমায় তোমরা ক্ষমা করে দাও। আসলে আমি এতদিন তোমাদের সাথে যা ব্যবহার করেছি তা করা আমার একদম ঠিক হয়নি। এখন থেকে তোমরা আমার দুই মেয়ে। মিনুর কথা শুনে মুন্নি চুপি চুপি টুনিকে বলে, দিদি, দেখলে তো ছোট বউয়ের চালাকিতে শাশুড়ি মা কেমন বদলে গেল। কি হলো ছোট বউয়ের চালাকি? হ্যাঁ রে ছোট, মানতেই হবে, তুই অনেক চালাক। এরপর থেকে তিন শাশুড়ি বৌমা মিলে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। বিক্রমপুর জঙ্গলের পাশাপাশি দুটো পরিবার বাস করত। একটা গরিব পরিবার আর একটি বড়লোক পরিবার। গরিব পরিবারে ছিল টোনাটুনি আর তার মেয়ে টুকি, আর বড়লোক পরিবারে ছিল বান্টি, সুখী আর তাদের মেয়ে পারুল। দুই পরিবারে যেন সব সময় দাকরলের সম্পর্ক লেগেই থাকতো। শোনো বান্টি, আমি আর পারুল আজ শপিং এ যাব ভাবছি। তুমি আজ নতুন গাড়িটা রেখে পুরনো গাড়িটা নিয়ে অফিসে যাও তো। আচ্ছা ঠিক আছে। এরপর বান্টি অফিসের ব্যাগ নিয়ে অফিসে চলে যায় আর সুখী আর পারুল মিলে টুনির কাছে যায়। কি রে টুনি রানী, এরকম নোংরা শরীরে মেখে কি করছিস শুনি? মা, কি দুর্গন্ধ এখানে রে বাবা, তুমি কেন এলে এখানে? মা দেখো না, টুকির শরীর থেকে কেমন ইঁদুর ইঁদুর গন্ধ আসছে, আমার তো খুব বমি পাচ্ছে মা। হ্যাঁ রে টুনি, তোরা কি একটু পরিষ্কার হয়েও থাকতে পারিস না?
দেখ তো আমরা কত সুন্দর সেজেগুজে পারফিউম দিয়ে তারপর বাইরে বেরিয়েছি, আর তোরা কি হয়ে আছিস? হ্যাঁ, আমাদের মতো করে বস্তা উঠিয়ে নোংরা পরিষ্কার করে সব কাজ করে দেখুন তো, তখন দেখবেন আপনার এই পরিপাটি চেহারা, সুন্দর গয়না, এই পারফিউম কোথায় যায়? তুই কি আমাদের অপমান করছিস? হ্যাঁ, ছোট লোক কোথাকার, যত বড় মুখ নয় তত বড় কথা। না তো পারুল দিদি, আমি তো তোমাকে একদম অপমান করিনি, তুমি শুধু শুধু কেন গায়ে মাখাচ্ছ। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম, কানা তো আগে থেকেই জানা। টুকি, ধমকিও না, তোমার ধমকানিতে একটা পেঁপড়েও গলবে না, বুঝেছ? ছোট ছোট গায়ের এনার্জি গুলো নষ্ট না করে যে কাজের জন্য বেরিয়েছিলে সেটা করো গিয়ে। যাও যাও। আমাকে তুই এত অপমান করলি তো আমি এই অপমানের প্রতিশোধ নিয়ে ছাড়বো, দেখে নিস তুই। এই বলে পারুল রেগে গিয়ে তার মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে টুনি, মারে টুকি, আজ আমরা গরিব বলে ধনীরা আমাদের এভাবে কথা শুনিয়ে যেতে পারে। মা, তুমি এদের কাছে যত নরম হয়ে থাকবে ওরা ততই তোমার মাথায় উঠে বসবে, বুঝতে পেরেছ? ওদের মুখের উপর উচিত জবাব সবসময় দেবে, বুঝেছ? এভাবেই সেই দিনটি চলে যায়। অন্যদিকে পারুল অপমানের যন্ত্রণায় নিজের ঘরেই ছটফট করতে থাকে। পরের দিন পারুল তার ভ্যানিটি ব্যাগটা নিয়ে টুকির কাছে আসে। কি পারুল, এত সকালবেলা ব্যাগ নিয়ে আমাদের বাড়িতে? আরে হাউ ফানি, তোদের এই ভাঙা কুঠিরটাকে যদি তোরা বাড়ি বলিস তাহলে আমাদের বাড়িটাকে কি বলবি তোরা? যাকে বাদ দে সব কথা, আমি তোর জন্য টাকা নিয়ে এলাম, এগুলো দিয়ে ভালো মেকআপ আর গয়না কিনে নিস, কেমন? তোমার এসব টাকায় আমার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার এসব টাকা নিয়ে তোমার বাড়িতে ফিরে যাও। টুকির কথা শুনে পারুল সব টাকাগুলো টুকির মুখের উপর ছুঁড়ে মারে। আমি তখনই শান্তি পাবো যখন তুই এই টাকাগুলো নিজের হাত দিয়ে কুড়িয়ে নিবি, যত সব। পারুলের এমন কথা শুনে টুকির মুখ রেগে লাল হয়ে যায়, আর টুকি বলে, এত দাঁত বের করে এসে কোনো লাভ নেই, বুঝলে? তোমার দাঁতগুলো দেখে কেউ তোমাকে উপহার দিতে আসবে না। তোর মতো ভিখিরি আমাকে কে উপহার দিবে শুনি? যে কিনা একবেলা ঠিকঠাক মতো খেতে পারে না, সে কিনা আবার দেবে আমাকে উপহার। নে নে, এবার টাকাগুলো কুড়িয়ে নে তো দেখি। আমাকে আগে শান্তি দে তো তুই। তোমার এসব অহংকার মেশানো টাকা আমার একদম দরকার নেই, বুঝেছ? এগুলো নিয়ে এখান থেকে চলে যাও বলছি। এই বলে টুকি পারুলের মুখের উপর দরজা লাগিয়ে দেয়। মুখের উপর দরজা লাগিয়ে দেওয়ায় পারুল অপমানে সেখান থেকে চলে আসে। কি হয়েছে রে মা পারুল, তুই এত রেগে আছিস কেন? মা জানো, ওই ছোট লোকের বাচ্চা টুকি আজ আমাকে অনেক অপমান করেছে, আমি ওর প্রাণ নিয়ে আমার এই অপমানের প্রতিশোধ নিব। আচ্ছা ঠিক আছে রে মা, তোর যা ইচ্ছে হয় তুই তাই করিস, কিন্তু এবার তো মাথাটা একটু ঠান্ডা কর। পারুল সুখীর কোনো কথা না শুনে নিজের ঘরে চলে যায়। এদিকে সুখী যায় টুনির কাছে। এই ছোট লোকের বাচ্চারা, তোদের সাহস কি করে হয় হে আমার সোনার টুকরা মেয়েটাকে অপমান করা? আজ আমার একদিন কি তোদের একদিন। ওই তো চলে এলো মহারানী, এতক্ষণ মেয়ে এসে মাথা খেয়ে গেল, এখন মা চলে এলো। এরপর সুখী টুনির কোনো কথা না শুনে টুনির ঘরে গিয়ে টুকিকে মারতে শুরু করে, আর টুনিও মারতে শুরু করে। এক পর্যায়ে নিজেরা মারামারি করতে করতে এক একজনের মাথা ফাটিয়ে ফেলে। তখনই সেখানে টোনা আর বান্টি চলে আসে। এ কি সর্বনাশা কাণ্ড করেছে তোমরা, এক একজনের মাথা দিয়ে তো প্রচুর রক্ত পড়ছে। এরপর ওরা দুজনের বউকে নিয়ে যার যার ঘরে চলে যায়। এরপর দুজনের চিকিৎসা করিয়ে দুজনে কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে ওঠে। এদিকে পারুল মনে মনে ভাবে, এই প্রতিবেশীকে উচিত শিক্ষা না দিলে তো চলছে না, আজ রাতে আমি আমার গোপন বুদ্ধিটাকে কাজে লাগাবো, দেখি কোথায় পালায় এরা এবার। এদিকে পারুল রাত হওয়ার অপেক্ষা করে, আর রাত হয়ে যায়। পারুল অনেকগুলো কাচের টুকরো নিয়ে টুনিদের দরজার সামনে রেখে আসে। এদিকে সকালবেলা টুকি যেই না ঘর থেকে বের হয়, তখনই টুকির পায়ে কাঁচগুলো ঢুকে পড়ে আর ক্ষত বিক্ষত হয়ে যায়। ও মা গো, ও বাবা গো, মরে গেলাম গো, মরে গেলাম। মা, বাবা, আমার পা খুব যন্ত্রণা করছে। এ তোর কি হলো রে মা, এখানে এতগুলো কাচের টুকরো কি করে এলো? এগুলো নিশ্চয়ই ওই ধনী মেম সাহেবদের কাজ, তুই চিন্তা করিস না রে মা, আমি এক্ষুনি তোর পায়ে মলম লাগিয়ে দিচ্ছি।
এরপর টুনি মেয়ের পায়ে ব্যান্ডেজ করিয়ে দেয়। ওইদিকে পারুল এসব লুকিয়ে লুকিয়ে দেখছিল আর ভীষণ মজা পাচ্ছিল। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এরপর হঠাৎই একদিন সুখী এসে টুনিকে বলে, এই যে মহারানীরা, এতদিন তো এখানে খুব আরাম করেই থেকেছেন, আর এখন থেকে এই জমিটুকু আমাদের, তাই আপনারা বাড়িঘর ভেঙে নিয়ে এখান থেকে চলে যান তো। এই জমি কিছুতেই তোমাদের হতে পারে না। এই জমি আমার স্বামীর ঘাম ছাড়ানো টাকা দিয়ে কেনা জমি, তাই এই জমি ছেড়ে আমরা কোথাও যাব না। মাত্র 2টো ঘর তৈরি করার জমি এটা, এটা নিয়ে এত বাহাদুরি না করে দিয়ে দে তো আমাদের জমি, ঝামেলা করিস না। আমি দেব না এই জমি, তুমি কি করতে পারো করে নাও। আচ্ছা ঠিক আছে, আমিও দেখে নেব তোরা এখানে কি করে থাকিস। এই বলে সুখী সেখান থেকে চলে যায়, আর টোনাও বাড়ি ফিরে আসে। আর টুনি সুখীর জমি দখল করার সব কথা টোনাকে খুলে বলে। সব শুনে টোনা বলে, তোমরা একদম চিন্তা করো না, ধৈর্য ধারণ করো, আমাদেরও সুদিন ফিরে আসবে, তখন আর কেউ আমাদের সাথে খারাপ আচরণ করতে পারবে না। টোনা এসব কথা বলে মনের জোর বাড়িয়ে তোলে। অন্যদিকে বান্টি অফিস থেকে হেঁটে হেঁটে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরে আসে। কি বান্টি, তুমি আজ হেঁটে হেঁটে অফিস থেকে বাড়ি ফিরলে কেন? তোমার গাড়ি কোথায়? সুখী, তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নাও, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে। তুমি এসব কি বলছো বান্টি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বলো তো? আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব শেয়াল বাজারে শেষ হয়ে গেছে। আমি আজ নিঃস্ব হয়ে গেছি, আমার কাছে কোনো কিছু অবশিষ্ট নেই। এখন রাস্তার ফকিরের থেকে আমরা কোনো অংশে কম নই। বান্টির এমন কথা শুনে সুখী আর পারুলের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। এরপর বাধ্য হয়ে তারা ব্যাগপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এদিকে টুনি সুখীদের কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে যেতে দেখে বলে, কি হয়েছে তোমাদের? তোমরা এভাবে কাঁদছো কেন? আর এসব ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ তোমরা? টুনির কথা শুনে বান্টি টুনিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টুনি ওদেরকে বলে, তোমাদের সব হারিয়েছে, তাতে কি হয়েছে? আমরা তো আছি, আজ থেকে তোমরা আমাদের বাড়িতেই থাকবে, আর তোমাদের অন্য কোথাও যেতে হবে না। টুনি বোন, আমরা তোমাদের সাথে কত অপমান করেছি, কত অবহেলা করেছি, কত অহংকার করেছি, এরপরেও তুমি আমাদের আশ্রয় দিচ্ছ। তুমি যাই করো না কেন, আমরা তো তোমার প্রতিবেশী, আর একজন প্রতিবেশীর বিপদে আর একজন প্রতিবেশী এগিয়ে আসবে, এটাই তো স্বাভাবিক, আর এটাই তো পরম ধর্ম, তাই না? এরপর সুখী নিজের ভুল বুঝতে পায় আর কখনো অহংকার করে না, আর টুনির কাছে অনেকবার করে ক্ষমা চায়। এরপর থেকে সুখী ইটভাটায় কাজ করে টুনির মতো তার সংসার চালাতো।